হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্কাবল। আজ আমরা ঘুরতে এসেছি গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত একটা জায়গা, যেখানে একটা গড় পঞ্চকোট পাহাড় রয়েছে, পঞ্চকোট পাহাড়, এবং এখানে একটা মন্দির রয়েছে। বেসিক্যালি আজকে আমরা এখানে এসেছি পিকনিক করতে, মানে বছরের প্রথম মরশুমের যে পিকনিকের যে মরশুম শুরু হয়েছে, সেই মরশুমের আমরা শুরু করলাম বলতে গেলে, মানে পিকনিকের মরশুমটা আমরাই শুরু করলাম। কারণ হচ্ছে আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, মানে 19শে ডিসেম্বরে জেনারেল কেউ পিকনিক করে না, তো আমরা এটা দিয়ে শুরুয়াত করলাম পিকনিকের। জেনারেলি সবাই 25শে ডিসেম্বর বা তারপর থেকে পিকনিক শুরু করে। তো আমরা আজকে এসেছি গড় পঞ্চকোট এবং এখানকার সমস্ত ইতিহাস জানাবো। এই যে মন্দির গড় পঞ্চকোট কী করে হলো তার ইতিহাস আমরা বলবো, এবং এখানে আমাদের কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন এখানে অনেক দোকান দেখা যাচ্ছে, এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, এবং আপনারা যদি মনে করেন যে বাইরে থেকে চিকেন নিয়ে এসে বা রান্না করিয়ে নেবো এখানে, সেটাও করতে পারেন। এবং আপনারা দেখবেন যে যখন দোকানগুলো দেখাবো তখন প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন একটা করে খাঁচার মধ্যে দেশি মুরগি রাখা হয়েছে। তো মানে দেশি মুরগির চলটা এদিকে খুব বেশি, এবং আপনারা চাইলে এখানে দেশি মুরগির রান্না সেটা আপনারা এখানে খেতে পারেন। তো আমরা আজকে এখানে এসেছি আমাদের ভাই বোনদের সাথে, আমরা টোটাল 14 জন এসেছি দুটো গাড়ি করে। তো এখানে একজন ভাই রয়েছে আমার, নাম হচ্ছে কল্যাণ। হাই ফ্রেন্ডস, আমার নাম কল্যাণ। আমরা আজকে গড় পঞ্চকোট পিকনিক করতে এসেছি। আমরা এখন জাস্ট এখানে নামলাম, তার জন্য এখন বেশি কিছু দেখাচ্ছি না, এবং আমরা আজকে এই পাহাড়টাতে ট্রেক করব। তো তার আগে এই মন্দিরের কিছু ভিডিও শর্টস তোমাদেরকে দেখিয়ে দিই। পুরুলিয়া বললে প্রথমেই মাথায় আসে অযোধ্যা পাহাড়ের নাম, এরপরেই আসে এই পাহাড়টি, অর্থাৎ পঞ্চকোট পাহাড়। অযোধ্যা পাহাড় হলো পুরুলিয়া তথা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো চামটাপুরু, যার উচ্চতা 712, এবং এর পরেই গোর্গাপুরু, যার উচ্চতা 677 মিটার, এবং এর পরেই আসে এই পাঞ্চেত পাহাড় বা পঞ্চকোট পাহাড়, যার উচ্চতা 490 মিটার। নিকটবর্তী শহর আসানসোল থেকে এর দূরত্ব মাত্র 33 কিলোমিটার। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে মন্দিরটি আমরা বর্তমানে দেখছি, এটি হলো পঞ্চকোটের রাস মন্দির, এবং এই মন্দিরটিও কয়েকদিন আগে ধ্বংসপ্রাপ্তই ছিল, বর্তমানে যার সংস্কার করা হয়েছে। 1872 খ্রিস্টাব্দে জেডি বেগলার গড় পঞ্চকোট ভ্রমণ করে আঁখদুয়ার, বাজারমোহর দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ার বাঁধ নামক 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ার বাঁধ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীর হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে গড় পঞ্চকোট রাজ্য মল্লভূমের অধীনস্থ ছিল। গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান। মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পিছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরের কোনো বিগ্রহ নেই। মন্দিরের প্রবেশপথের ওপরে কোনো লিপি বা মূর্তি খোদিত ছিল, যা বর্তমানে বিনষ্ট হয়ে গেছে। গড় পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। সেই গড়ের চারিপাশে প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এবং এটির পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। 1741 থেকে 1751 সাল পর্যন্ত 10 বছর ধরে বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিতভাবে লুটত রাজ চালাতো বর্গীরা, এবং সেই বর্গীদের দ্বারাই আক্রান্ত হয়েছিল এই রাজবংশরা। বর্তমানে রাস মন্দিরের পুনর্নির্মাণের পর এখানে রাধাকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি হলো সেই বিগ্রহ। প্রত্যেক বছর দোলের সময় এখানে খুব বড় উৎসব হয়, এবং পাহাড়গুলি সেই সময় পলাশ ফুলে পুরো ঢাকা থাকে। সেই সৌন্দর্য দেখতে চাইলে আপনারা দোলের সময়ও আসতে পারেন। আপনারা হয়তো ভাবছেন যে এরকম একটা অ্যাডভেঞ্চারাস জায়গাতে আমি এসব নিয়ে আলোচনা করছি কেন। কারণ আমরা যখন কোনো একটা জায়গায় যাই, তখন সেখানকার ইতিহাস না জানলে সেই জায়গাটার গুরুত্ব আমরা বুঝতে পারি না। তো সেই জন্যই আমরা এতক্ষণ ধরে এই আলোচনা করলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি পাহাড়ে ট্রেক করার জন্য। আমাদের এখন মন্দির ঘোরা হয়ে গেল। এখানে হোটেল রয়েছে, যেখানে আমরা আগে থেকে কথা বলে রেখেছিলাম, তার নাম হচ্ছে কাকা হোটেল, এবং আমরা গুগল ম্যাপে তার অনেক
ভিউ আমরা দেখেছি এবং তার অনেক রেটিং আমরা দেখেছি গুগল ম্যাপে, এবং অনেকে অনেক ভিডিওসও পোস্ট করেছেন সেই কাকার খাবার দাবার নিয়ে। তো সেটা দেখে আমাদের ভালো লেগে গেছিলো। তো সেই হিসেবে আমরা ফোনে আগে থেকে কাকার সাথে কথা বলে নিয়েছিলাম যে আমরা এখানে এসে কাকার কাছে খাওয়া দাওয়া করবো। তো সামনে কাকার হোটেল রয়েছে, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, চলো। তো আমরা এখন কাকার হোটেলে চলে এসেছি। কাকা মানে নামে কাকা হলেও কাকা কিন্তু আমাদের মতোই বাচ্চা আর কি, বাচ্চা কাকা। তো ক্যামেরা দেখে কাকাও একটু উৎসুক হয়ে তার হনুমান টুপিটা একটু তুললেন আর কি। সবাই যখন দেখবে তখন একটু নিজেকে একটু ভালো লাগানোর তো ব্যাপার থেকে যায়। তো বলুন কাকা, আপনার এই হোটেল কবে থেকে রয়েছে এখানে? মোটামুটি আমাদের 2013 থেকে আমাদের 2013 থেকে। এখানে কোন সময় বেশি মানে ট্যুরিস্ট আসেন? টুরিস্ট বর্তমানে এই ডিসেম্বর জানুয়ারিতে তো বটেই, হ্যাঁ, তারপরে আপনার ওই মোটামুটি দোল তক্ক এখন খুব ভালো হচ্ছে, আসবেই। আচ্ছা। তাছাড়া গ্রীষ্মকালেও জন আসে, গ্রীষ্মকালেও আসে, বর্ষাকালেও আসে। গ্রীষ্মকালে খুব একটা গরম হয় না এখানে? না, অ্যাকচুয়ালি এখানে মনে হবে যে বাইরে থেকে মনে হয় বিশাল গরম, কিন্তু এইখানের গরমটা অন্য ধরনের। আচ্ছা, এখানে গরমটা আপনার প্রচণ্ড, ওই 12টা থেকে 2টো অবধি প্রচণ্ড গরম, হ্যাঁ, তারপরে আপনার আর গরম থাকে না। হ্যাঁ। মানে যেই সূর্যের আপনার 4টা ওই পাহাড়ের যে পাথরগুলো ঠান্ডা হতে শুরু করলে তখন এখানে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আচ্ছা, আচ্ছা। সাধারণত আপনার বসন্তর মতন লাগে, বৈশাখ মাসেও বসন্তের আচ্ছা। হাওয়া বয়ে যায় এখানে। আর এটা বর্ষাকালে কি বলছিলেন? বর্ষাকালে সবুজটা দেখার জন্য প্রচুর লোক আসে। আর এখানে আশেপাশে কি কোনো মানে কোনো ঝর্ণা টাইপের কিছু আছে, যে নদীর একটা আওয়াজ শুনতে পেলাম? না, ওটা হচ্ছে আপনার এখানে শাকম্বরি একটা ফ্যাক্টরি আছে পাহাড়ের ওই পারে, আচ্ছা, সেই ফ্যাক্টরির আওয়াজটা। তবে একটা ছোট ঝর্ণা আছে, সেটার আওয়াজ পাওয়া যায় না। গিয়ে আপনাকে ছোট ঝর্ণাটা পাহাড়ের উপরে আছে, হ্যাঁ। যেটাকে আমরা ধারা বলি, সেটা দেখে আসতে হয় আপনার। পাহাড়ের উপরে উঠে আর এখানে মানে খাওয়া দাওয়া কি কি পাওয়া যায় আপনার? আমাদের বর্তমানে কাকা হোটেল মানে অল কাইন্ডস অফ সব সমস্ত রকম, সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায়, করি আমরা। আচ্ছা, তো অর্ডারের উপরে ডিপেন্ড করে। মানে আমাদের এমনি সাধারণত আমরা ডাল ভাত এটা তো পাওয়াই যায়, আলু পোস্ত, একটা সবজি টবজি এগুলো পাওয়া যায়। হ্যাঁ, আর তাছাড়া চিকেন পকোড়া, আলুর চপ, সিঙ্গাড়া, কচুরি, এইসব জিনিস, তারপরে বই, মুখোশ, মানে অল কাইন্ড, সাধারণত জল, বিভিন্ন ধরনের মুখোশ আচ্ছা। বিক্রি করি। আর যেটা আপনাদের এখানে দেখলাম যে দেশি মুরগির একটা স্পেশাল একটা ব্যাপার আছে। Special আছে, দেশি মুরগিটা আমাদের এখানে স্পেশাল। কারণ স্পেশাল যে আমরা সঙ্গে সঙ্গে কেটে রান্না করি, আচ্ছা, মানে আপনার চোখের সামনে কাটবো, চোখের সামনে রান্না করবো। আর একটা বিশেষত্ব কাকা হোটেলের, যেটা পুরোটাই কাঠের জালে রান্না হবে। আচ্ছা, কাঠের জালে রান্না, তার টেস্ট একটু আলাদা রকম। আর যেটা দেশি মুরগি রান্না হয় তার প্রাইসটা এখন এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে 350 টাকা কেজি, 350 টাকা কেজি। কেজি পাখা সমেত। আর আপনার রান্না করতে এই মুহূর্তে 100 টাকা আচ্ছা, কাকা হোটেল। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি এখন, তারপর তো উপরে যাবো, ঘুরবো। পুরুলিয়ার ছৌ নাচের কথা আমরা প্রত্যেকে জানি, এটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগও পেয়েছে। তো এই যে নাচ, সেই নাচটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রাজা মদনমোহন সিংহ দেবের সময় থেকে ছৌয়ের মুখোশ বানানোর ঐতিহ্য চলে আসছে। তিনি ছিলেন এই লোকশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। ছৌ মুখোশ ঐতিহ্যগতভাবে মানভূমের প্রাচীন নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কযুক্ত, যা সময়ের সাথে অবলুপ্ত হলেও মুখোশ তৈরির শিল্পটি আজও অবিচল। আচ্ছা, আমরা এখানে অনেক রকম মুখোশ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ভারতনাট্যম নাচের না কথাকলি? এটা কথাকলি নাচের। আচ্ছা, আর এখানে যে স্পেশাল পুরুলিয়া যেটা, সেটা হচ্ছে দেবী দুর্গার যে নাচ। সেখানে হচ্ছে এখানে রয়েছে গণেশ রয়েছে, লক্ষ্মী মা দুর্গা রয়েছে, মহিষাসুর রয়েছে। একটু বলো যে কোনটার কি দাম রয়েছে? কাকুর দাম হলো বলে গেছে 500 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে। 500 টাকা। এবার কালার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এগুলো কি আপনারা নিজেরাই বানান নাকি এখানে কোনো? না, আমরা চড়িদা থেকে, একদম স্পেশাল চড়িদা থেকে কিনি। চড়িদা বলে যে গ্রাম যেখানে তৈরি হয় সেখানে। এখান থেকে কত দূর চড়িদাটা? এখান থেকে আমাদের 100 কিলোমিটার, 130 কিলোমিটার। 130 কিলোমিটার। কোন দিকে পড়ছে এটা? ওইটা আমরা পুরুলিয়ার ওপারে। এই পারে? হ্যাঁ, আমরা এই পারে বাস করি, পুরুলিয়ার ওই পারে। আচ্ছা, তার মানে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা আনা, তাই তো? না, আমাদের হাতে বানানো। এখানে কি আর এই বানায়? ছোটোগুলোর দাম কি রয়েছে?
এইটা যেমন আমরা 180 টাকা বিক্রি করি, 180, আর এটা 320, 300। আর এই যে গণেশ দুর্গা যেগুলো দেখা যাচ্ছে এটা 100 টাকা, এক থাকি মানে 100 টাকার মধ্যে। আমার কাছে অ্যাকচুয়াল বলতে কি 50 থেকে বর্তমানে 650 টাকার জিনিস আছে। আচ্ছা, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনও রয়েছে এখানে। এজন্য এখানে রয়েছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিস্ট রিসর্ট। কোনো একটা উইকেন্ডে সমস্ত কাজকর্ম অবসাদকে পিছনে ফেলে দুদিনের জন্য ছুটি কাটানো যেতেই পারে এখানে। এখন সবাই বড্ড বেশি উৎসুক পাহাড়ে চড়ার জন্য, তো এখন আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাব। এখানে তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখন। তো আমরা একটু আগে এখানে টিফিন করে নিলাম। টিফিন করে নেওয়ার পর আমরা এখন পাহাড়ে চাপার জন্য সবাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের সামনে সবাই এগিয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আর এই বাঁ দিকে রয়েছে ইকো রিসর্ট। চলো ঝর্ণা দিকে চলো। এই হলো সেই ঝর্ণা যেটা থেকে আমরা প্রত্যেকেই খুব হতাশ। তাই আমরা ঠিক করলাম এখন পাহাড়ের ওপর দিকে গিয়ে যে মন্দিরটা রয়েছে সেটা দেখব, তারপর একদম পাহাড়ের চূড়ায় উঠবো। বেশ কয়েকজনকে আমরা এখানে গাছের কাঠ সংগ্রহ করতে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, যেমন শাল, তমাল, বেল, পলাশ, এছাড়াও বিভিন্ন কাঁটা জাতীয় ও লতানে গাছ আমরা এখন দেখতে পাচ্ছি। ট্রেক করতে করতে এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছে, এখন সব বসে রেস্ট করছে। তো
আমরা এখন গড়পঞ্চকোট পাহাড়ে প্রায় অর্ধেকটা উঠে চলে এসেছি। এখানে একটা ব্রিজের মতো জায়গা, হয়তো আগে কখনো মন্দির বা কিছু ছিল, তো সেই জায়গাটা আমরা এখন পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়টা জাস্ট ওইখানটাতে রয়েছে, এই তো মন্দির। ওই পাহাড়ের উঁচুটাতে আমরা উঁচুতে যাওয়া যাবে না, উঁচুতে ওঠা সম্ভব না। এখানে যে মন্দিরের ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো পাথর দিয়ে বানানো। এখানে পাথরগুলোকে প্রথমে কেটে ইটের মতো সাইজে বানানো হয়েছে, তারপর সেগুলোকে সাজিয়ে এরকমভাবে মন্দিরটা বানানো হয়েছে। এবং বিশেষ করে এখানে যে সিলিংগুলো রয়েছে সেগুলো কিন্তু পাথরকে কেটেই বানানো হয়েছে। মানে পুরো যে লম্বা মতো পাথরের অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা পাথর দিয়েই বানানো। এই যে বিমগুলো দেখা যাচ্ছে। এবং এর উত্তর দিকে রয়েছে একটা মন্দির, যে মন্দিরটার কাছে আমরা এবার যাব। এই তো মন্দির। এখন আমরা পৌঁছে গেছি পাহাড়ের ওপর যে মন্দির রয়েছে সেই মন্দিরে। এই মন্দিরটির নাম হচ্ছে বিরিঞ্চিনাথ মন্দির, যা রঘুনাথ মন্দির নামে পরিচিত। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং আরও ভিতরে একটি কুঠুরি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন সেই কুঠুরির ভেতরে প্রবেশ করব। তো অন্ধকারের জন্য সবাই প্রথমে প্রবেশ করতে ভয় পাচ্ছিল, তো সেই ভয় অতিক্রম করে আমরা প্রবেশ করেই গেলাম। প্রবেশ করার পর দেখতে পেলাম যে সেখানে চারিপাশে পাথর ছড়িয়ে রয়েছে এবং কোনো বিগ্রহ বা দেবতার মূর্তি কিছু নেই। আমরা উপর দিকে একটু লক্ষ্য করে দেখলাম যে ওর সিলিংয়ের যে পাথরগুলো রয়েছে সেগুলো কিছুটা গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ পাথরগুলো কিছুটা হলেও মন্দির থেকে সরেছে, যার জন্য এই মন্দিরটি এরকম ভগ্নদশা হয়েছে। আরও উপর দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করলাম যে এর গায়ে বসে রয়েছে অসংখ্য বাদুড়, যেটা দেখে প্রথমে আমরা একটু ভয়ই পেয়েছিলাম। মন্দিরের গায়ে গাছ হয়েছে এবং সেই গাছের শেকড়ের চাপে এই মন্দিরটি এরকমভাবে ভেঙে গেছে। এরকমভাবে এই এলাকায় প্রচুর মন্দির নষ্ট হয়ে গেছে, যেগুলো সংরক্ষণ করা খুবই দরকার ছিল। এরকমভাবেই অনেক রাজ্যের অনেক অজানা ইতিহাস ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার ফলে আমরা অনেক ভালো ভালো ইতিহাসের সাক্ষী থেকে বঞ্চিত হয়ে গেছি। এখানে যেমন একটা দেওয়াল দেখা যাচ্ছে এবং একটি তোরণ দেখা যাচ্ছে, ঠিক মন্দিরটাকে কেন্দ্র করে এর তিন দিকে, অর্থাৎ পূর্ব দিকে, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে তিনটি এরকম তোরণ রয়েছে। হয়তো এই তোরণ দিয়েই রাজ্যবাসীরা এই মন্দিরে এসে তাদের প্রার্থনা জানাতেন ঈশ্বরের কাছে। এই জায়গাটার প্রাচীরের মধ্যে গাছ হয়ে যাওয়ার জন্য এদিকের প্রাচীরটা কিন্তু হেলে গেছে, মানে যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। আর এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে, যেহেতু আলোটা বেশ ভালো পড়ছে বলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে। এরপর আমরা আবার এগিয়ে যাচ্ছি পাহাড়ের আরও উচ্চতার দিকে। এই জায়গায় ফুলের সৌন্দর্য যেমন, ঠিক সেরকম রাস্তা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, সরু মতো একটা মানে রাস্তা দেখা যাচ্ছে, সেটা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই যাওয়াটার মধ্যে একটা মজা রয়েছে।
আমরা এখন অনেকটাই উঠে গেছি, প্রায় 75% মতো ওঠা হয়ে গেছে। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। ওরা সবাই যেতে চাইছিল না, তো ওদেরকে আমরা অপশান দিলাম যে তোমরা না যেতে চাইলে তোমরা বসতে পারো, আমরা ঘুরে আসি উপর থেকে। তো সবাই সাহসিকতার সাথে উপরে উঠে যাচ্ছে এখন, আমরাই বরঞ্চ পিছনে পড়ে গেছি। চলো এবার আমরা আগে যাবো ওদের। এ তো ফোনের এক্সপ্রেশন। কি কোনো অসুবিধা হয় না? হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে? তোমার তোমার মানে এরকম পাহাড় বহুবার অতিক্রম করা আছে নাকি? আমি তো একদম বিন্দাস আছি, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা শেষ পর্যন্ত যাবো। তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? এখানে কৌশিক বসে রয়েছে, বলো তোমার কেমন লাগছে পাহাড়ে উঠতে? আমার স্যার পাহাড়ে উঠতে কোনো রকম অসুবিধা হয়নি, কয় একটু শরীরটা একটু বুকটা একটু দূর দূর সবারই যেহেতু করে সেরকম আমারও করছে, কষ্ট হচ্ছে কি? কিন্তু কষ্ট সেরকম কিছু হয়নি বা শ্বাসকষ্ট বা কিছু হয়নি। কোনো অসুবিধা হয়নি? লক্ষ্মী? আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু খুব আনন্দ হচ্ছে, কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে, একটু দুঃখ লাগছে। বলো শুভজিৎ, তোমার কেমন লাগছে? উঠতে তেমন কোনো কষ্ট নেই, সবাইকে আনন্দে সবারই সাথে যে উঠা, ওই আনন্দেতেই সব দুঃখ সব যন্ত্রণা সব, মানে যতই কষ্ট হোক কষ্টের মধ্যে বেশি আরাম পাওয়া যাচ্ছে। কষ্টের মধ্যে আরাম, মানে কষ্ট কিন্তু তাও মনে হচ্ছে না উঠবো নাসুর বান্ধা। হ্যাঁ এরকমই মনে হচ্ছে। এখানে রকি এখন আছে, বলো তোমার কেমন লাগছে? আমার কষ্ট লাগছে না, কিন্তু খুব ভালো লাগছে। ভয় করছে কি? না, ভয় সেরকম খুব একটা হয় না, তবে বেশ ভালো লাগছে। পাহাড়ের উপর উঠছি, খুবই উত্তেজনাপূর্ণ। কোনো কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট হয়নি, এখনো অবধি হয়নি। আচ্ছা দেখা যাক শেষ অবধি কী হয়। এখন বাকিরা সবাই উঠছে, লক্ষ্মী 4 পেয়ে উঠছে। খুব মজা লাগছে, মানে কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ প্রচুর আছে। চলো প্রথমবার এত উঁচুতে উঠছি। বলো তোমার কেমন লাগছে উঠতে? কষ্ট হচ্ছে কিন্তু হাল ছাড়ছি না, যেহেতু এখানে কেউই হাল ছাড়তে রাজি নয়। সবাই চাইছে যে একদম ওপরে, মানে এই পাহাড়ের একদম ওপরে গিয়ে দেখবো, তো ওই জন্য আমিও যাচ্ছি। কষ্ট হলেও উপরে যাবো। চলো তো সবার রিভিউ নেওয়া হলো, এখন আমার রিভিউটা বাকি। মানে আমার এই জায়গাটাতে উঠতে খুবই ভালো লাগছে। এই কারণেই লাগছে কারণ খুবই অ্যাডভেঞ্চারাস জায়গাটা। মানে অনেক জায়গায় দেখেছি যে পাহাড়ের মধ্যে সিঁড়ি বানানো থাকে বা পাথর কেটে সিঁড়ি বানানো থাকে, এখানে কিন্তু সেসব কিছু নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে পুরো পাহাড়, পাহাড়ের মধ্যে বড় বড় পাথর এবং পাথরের মাঝে মাঝে ছোটো ছোটো গাছ এবং লতানে গাছ। এই লতানে গাছগুলো আমাদের কখনো গুড়ি হয়ে পেরোতে হচ্ছে, কখনো হাই জাম্পের মতো ওপর দিয়ে যেতে হচ্ছে। আর এই যে এই জায়গাটা পাটা রয়েছে, একটু আগে আমার বিঁধে গেছিলো, দেখাতে গিয়ে আবার বিঁধে গেল। তো যাই হোক, এরকম এক একটা দড়িকে ধরে আমরা উঠছি। এর মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগছে উঠতে। এখানটাতে কিন্তু কোনো মানে পাথরের খাঁজ নেই, পুরোটা একদম মসৃণ পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে। এটাকে বলে রিয়েল অ্যাডভেঞ্চার। আস্তে কৌশিক, চশমা পরে রাস্তা কিছু দেখা যাচ্ছে না, তার চেয়ে এদিকে তো রাস্তা দেখা যাচ্ছে নি। ওরা ওইদিকে গেল, এই রাস্তা তো এইদিকে। কই
একটু এগিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবে। এদিকে যদি রাস্তা থেকে চলে আসতে পারবে। এখানে 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 এসো। এখানকার পাথরগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে রাস্তা সেরকমভাবে নেই, উঁচু উঁচু বড় বড় পাথরগুলোকে অতিক্রম করে করে যেতে হচ্ছে। সবিকদা তো অত বড়। আবার কিছুটা ওঠার পর সবাই মিলে একটু রেস্ট করে নিচ্ছি, এরপর আবার আরও উপরের দিকে যাব। আমরা গড়পঞ্চকোট পাহাড়ে অনেকক্ষণ আগে থেকে উঠতে শুরু করেছি। মাঝ রাস্তায় মেয়েরা দাঁড়িয়ে গেছে, কারণ ওরা আর উঠতে পারছিল না। তারপর আমরা ঠিক করেছি যে একদম পুরো ওপর অব্দি উঠবো। তো এখানে দেখা যাচ্ছে যে এখানটাতে আকাশটা পুরো কাছে দেখা যাচ্ছে, মানে খুব বেশি উঁচু আর নয়। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা এই মানে মোটামুটি আর এখান থেকে মোটামুটি 100 ফুট নিচ অব্দি এই রাস্তাটা হচ্ছে খুবই খাড়া এবং পাথরের মানে ঠিকমতো রাস্তাও নেই। সেগুলো আমরা মানে বহু কষ্ট করেই ওপরে উঠে উঠে এলাম। আর সবচেয়ে বড় ব্যাপার আর একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জল শেষ হয়ে গেছে। মানে কারোর যদি জল তেষ্টা পায় সে কিন্তু জল পাবে না, তাই আমাদেরকে এখানে একটু রেস্ট করে করেই ওপরে উঠতে হচ্ছে। তো আমাদের রেস্ট এখন এই মুহূর্তে এই জায়গাতে কমপ্লিট। এবার আমরা আরও উপর দিকে যাব। চলো আমাদের সাথে, দেখি তোমাদেরকে শেষ অবধি নিয়ে যেতে পারি কিনা। তো আমরা এখন পাহাড়ের একদম উপরে উঠে গেছি। এরপরে উপরে আর এদিকে যাওয়ার মতো সেরকম কিছু নেই। এই পুরো জায়গাটা এরকম গাছ টাইপের, মানে আমরা যেরকম ভেবেছিলাম যে একটা সমতল জায়গা উপরে আমরা পাবো, ঠিক সেরকম জায়গা উপরে নেই কিন্তু। আর এই দিককার উপরের রাস্তাটা পুরোটা একদম খাড়া টাইপের, মানে চাপা এবং নামাটা খুবই কষ্টকর প্রত্যেকের পক্ষেই। এখন এই ওপরে উঠে প্রত্যেকের এক্সপ্রেশন একবার দেখবো। বলো কার কী লাগছে এবার, বলো। নিচে যাবো বলে ভালো লাগছে। তোমার উপরে এসে খুব ভালো লেগেছে, খুবই এক্সাইটিং। আমি আর কৌশিক বলো। ভালো লাগছে, এবারে একটু উঁচুতে উঠে গেছে তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। তোমার হালকা একটু কষ্ট হচ্ছে। তোমার উঁচুতে উঠেছি সেটা বড় কথা নয়, বড় কথা এবার নিচে নামতে হবে। কি করে নামবো? কি করে নামবো? এখান থেকে মানে হ্যাঁ, এখানে আমাদের বিশেষ সুবিধা ছিল। কই ভ্যানিটি ব্যাগ পার্টি, এই যে আমাদের একটা ছেলে ভ্যানিটি ব্যাগ নিয়ে এসেছিল, তারপরে তো বহু খাবার পাওয়া গেছে। খাবার ছিল বলে আমরা বেঁচে গেছি। আমরা জল খেয়ে বেঁচে গেছি, মানে জল শেষ হয়ে গেছিলো। এখানে একটু মতো জল ছিল একটা ছোট্ট মতো বোতলে, সেটা খেয়ে আপাতত আমরা বেঁচে আছি। এবার আমরা নামবো। এবার এখান থেকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে মানে দূরের যে গ্রাম বা দূরের যে গাড়ি ফাড়ি যে সমস্ত জায়গাগুলো নিচে ছিল দোকানগুলো, সেগুলো কিন্তু এখান থেকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। একদম মানে পুরোটা একদম মেঘে ঢাকা পড়ে গেছে, এরকম টাইপের কুয়াশা টাইপের। তো বোঝা যাচ্ছে যে অনেকটা উঁচুতে উঠেছি। এই পাহাড়ের উচ্চতা, গড়পঞ্চকোটের উচ্চতা 490 মিটার বা 1600 ফিট মতো। তো আমরা আজকে 2100 ফিট উঁচুতে রয়েছি। সমুদ্র সমতল থেকে 2100 ফিট উঁচুতে আমরা এখন সবাই রয়েছি। আবার বিনা জলে চকলেটের সাহায্যে। হ্যাঁ, জলে চকলেট খেয়ে খেয়ে অজানা জলের সন্ধান। ভ্যানিটি ব্যাগ পার্টি জল এনেছেন। মানে সবাই উপরে উঠে গেছে বলে এত বড় বড় বাত করছে, ঠিক আছে। চলো এবার আমরা নিচে যাই। কিছুটা নামার পর আমরা আবার সেই সৌন্দর্য দেখলাম, অর্থাৎ পাহাড়ের উঁচু থেকে নিচের দৃশ্য। খুবই মনোরম ছিল সেই দৃশ্যটি। আমরা এখন পাহাড়ের মাঝামাঝিতে রয়েছি। আমরা রাস্তা প্রায় হারিয়ে ফেলেছি বলতে গেলে। একসাথে সবাই মানে ওদেরকে পেয়ে গেছি, মেয়েদেরকে পেয়ে গেছি। তারপর থেকে রাস্তাটা একটু গন্ডগোল হয়েছে। এত মানে রাস্তাটা এমনভাবে আসছে, মানে প্রত্যেকটা গাছের তল দিয়ে একদম শুয়ে শুয়ে পেরিয়ে আসতে হলো। এমন এমন জায়গা ছিল, ওই জায়গাটা সেই জায়গাটা দেখে হয়তো বোঝা যাবে না। আর সামনে এখন ওরা এগোচ্ছে, এরপর হয়তো ওই সামনে ওই রাস্তাটা আবার আগের রাস্তাটা পেয়ে যাবো আমরা। তো চলো আমরা এবার নিচে যাই। আটকে গেছে একজন কাঁটাতে। চলো, মানে বসে বসে শুয়ে শুয়ে যেতে হচ্ছে, রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জেসেসা না দেখলে তো ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজির পর রাস্তা খুঁজে পেয়েছি। অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম মন্দিরের পাশ দিয়ে, সেই রাস্তাটা না পেয়ে
মন্দিরের অন্য একটা সাইডের যে গেট রয়েছে সেই গেটটার পাশ দিয়ে আমরা মন্দিরের ওই চত্বরটাতে প্রবেশ করলাম। এটা কিসের মুখ? হাতির মুখ আগেকার দিনে খুদা করা তো ক্যামেরা কি গুহা। হ্যাঁ যাই। এই দেখুন এইখানে মন্দির তো গুহা নাই। তো অবশেষে আমরা নিচে নামলাম, এখন একদম পুরো সমতলে নেমে গেছি। বহু কষ্ট করে নামলাম উপর থেকে। উপরের দিকে চাপাটা তো খুবই কষ্টকর ছিল, সেটাকে আমরা অতিক্রম করে চেপেছি এবং রাস্তা হারিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছি। শান্তি। এখন পাহাড়ে চেপে প্রত্যেকেরই প্রচুর খিদে পেয়ে গেছে এবং বেলাও অনেক হয়ে গেছে। তো আমরা কাকার হোটেলে এখন যাব এবং আমাদের যে খাবার দাবার সেগুলো আমরা এখন খেয়ে নেব। অবশেষে আমরা কাকার হোটেলে এখন খেতে বসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা খাবার আমাদের টেবিলে চলে আসবে। এখন সবাই মানে একদম খুব মানে খিদেতে একদম পুরো রাক্ষসী হয়ে গেছে। ওইখানে 10:30 বেজে গেল। খাবারের অপেক্ষা শুধু। একটা একটা করে আসছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। গড়পঞ্চকোট এসে যে জায়গাগুলো দেখার সেগুলো হলো, একটা হলো পাঞ্চেত ড্যাম যেটা গড়পঞ্চকোট থেকে 15 কিলোমিটার, একটি হলো মাইথন ড্যাম যেটি গড়পঞ্চকোট থেকে 30 কিলোমিটার, একটি হলো বরন্তী রিজার্ভার যেটা গড়পঞ্চকোট থেকে 13 কিলোমিটার এবং স্নেক পার্ক যেটা গড়পঞ্চকোট থেকে 18 কিলোমিটার, অর্থাৎ পাঞ্চেত থেকে যার দূরত্ব 3 কিলোমিটার মাত্র। এই পাঞ্চেত ড্যাম থেকেই দামোদর নদীর সৃষ্টি হয়েছে এবং মাইথন থেকে সৃষ্টি হয়েছে বরাকর নদীর। এই দুটি নদীর মিলিত স্রোত দামোদর নদী রূপে পশ্চিমবাংলার উপর দিয়ে বয়ে গেছে। পাঞ্চেত ড্যাম থেকে পাঞ্চেত পাহাড় অর্থাৎ পঞ্চকোট পাহাড়কে শেষবারের মতো দর্শন করে সেদিনের মতো আমরা বিদায় নিলাম। জীবনে এত বড় ভ্লগ আমি প্রথম বানালাম। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। 1 2 3 স্টার্ট।